আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন যে খবরটা আমরা রোজ পড়ছি বা টিভিতে দেখছি সেটা আসলে কতটা বিশ্বাসযোগ্য? বাংলাদেশের গণমাধ্যম কিন্তু এখন ঠিক এমনই একটা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যা আমাদের সবার জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে। আজকের এই পর্বে আমরা এই সংকটের গভীরতা, এর পেছনের কারণ আর ভবিষ্যতের পথ চলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিষয়টা যে ঠিক কতটা সিরিয়াস তা বোঝানোর জন্য এই একটা সংখ্যাই বোধহয় যথেষ্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বা সিজিএসের ২০২৩ সালের একটা গবেষণা বলছে বাংলাদেশে ৯৯% মানুষ গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্বাস করে না। মানে ব্যাপারটা চিন্তা করুন একবার, প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই মিডিয়ার খবরকে সন্দেহের চোখে দেখছে। এখন প্রশ্ন হল, এত বড় একটা অবিশ্বাসের জায়গা, এটা তো আর একদিনে তৈরি হয়নি, তাই না? এর পেছনে নিশ্চয়ই গভীর কোনো কারণ আছে। তো সেই কারণগুলো কি? কেন দেশের মানুষ রাষ্ট্রের তথাকথিত চতুর্থ স্তম্ভের উপর আস্থাটাই রাখতে পারছে না? চলুন বিষয়টাকে একটু ভেঙে চুরে দেখা যাক। তো চলুন আজকের এই আলোচনায় আমরা পুরো বিষয়টাকে ৫টা ভাগে ভাগ করে বোঝার চেষ্টা করব। প্রথমেই আসি মূল সংকটটা নিয়ে, মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের এই ক্ষয় আসলে কিসের ইঙ্গিত দেয়? দেখুন, যে কোনো সুস্থ গণতন্ত্রে গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা সমাজের আয়না। এর কাজ কি? এর কাজ হল সরকার বা ক্ষমতাশালীদের প্রশ্ন করা, তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করা। কিন্তু আমাদের সোর্সগুলো বলছে বাংলাদেশে গণমাধ্যম তার এই আসল ভূমিকা পালন করতে গিয়েই মারাত্মকভাবে বাধার মুখে পড়েছে। তো এই বাধার একটা বড় অংশ জুড়ে আছে এক ধরনের ভয়ের সংস্কৃতি। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু নতুন কিছু না। এর ইতিহাসটা বেশ পুরনো। সেই ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনী থেকেই এর শুরু। কিন্তু খেলাটা পুরোপুরি ঘুরে যায় ২০১৮ সালে, যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিএসএ আসে। পরে সেটা নাম বদলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সিএসএ করা হলেও সমালোচকরা কিন্তু বলছেন এটা আসলে পুরনো বোতলে নতুন মদ ছাড়া আর কিছুই না। এই আইনের প্রভাবটা কতটা বাস্তব আর কতটা ভয়ঙ্কর ছিল সেটা এই ডেটা দেখলেই বোঝা যায়। সিজিএসের একটা গবেষণায় দেখা যাচ্ছে ডিএসএর অধীনে প্রায় ৪,৫০০-এরও বেশি মানুষকে আসামি করা হয়েছিল, মানে হাজার হাজার মামলা। এটা স্বাভাবিকভাবেই একটা চিলিং ইফেক্ট তৈরি করে, যেখানে মানুষ কথা বলার আগে ১০ বার ভাবে। এর সরাসরি প্রভাবটা পড়েছে সাংবাদিকতার একেবারে মূলে, যেমনটা এই একাডেমিক জার্নাল বলছে, অনুসন্ধানী সাংবাদিকতা, যা কিনা সাংবাদিকতার একেবারে হার্ট, সেটাই ভয়ের কারণে প্রায় থেমে গিয়েছিল। কারণ সত্য খুঁজে বের করার জন্য যদি পদে পদে বিপদের ঝুঁকি থাকে, তখন আর কে ঝুঁকি নিতে চাইবে বলুন? আইনের ভয় তো গেল, কিন্তু নিয়ন্ত্রণের খেলাটা কি শুধু এখানেই শেষ? না, এর বাইরেও আছে একটা অদৃশ্য হাতের ইশারা। এই অদৃশ্য হাতটা কাজ করে অনেকভাবে। যেমন দেখুন, দেশের বেশিরভাগ মিডিয়া হাউসের মালিক হাতে গোনা কয়েকজন বড় ব্যবসায়ী। আবার মিডিয়ার লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে প্রায় রাজনৈতিক আনুগত্য একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এর সাথে যোগ করুন আয়ের জন্য সরকারি বিজ্ঞাপনের ওপর নির্ভরশীলতা। এমনকি কোনো টক শোতে কোন অতিথি আসবেন সেটাও নাকি অনেক সময় ওপর থেকে ঠিক করে দেওয়া হয়। এই পুরো সিস্টেমটার ফলাফল কি? ফলাফল হলো সেলফ সেন্সরশিপ। মানে কাউকে ফোন করে বলতে হয় না যে এই খবরটা ছাপবেন না। সম্পাদক বা সাংবাদিকরা নিজেরাই বুঝে যান কোনটা ছাপা যাবে আর কোনটা যাবে না। কারণ দিন শেষে তাদের নিজেদের প্রতিষ্ঠান এবং তার সাথে জড়িত ব্যবসা ও রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে হয়। যখন মূলধারার গণমাধ্যমের উপর থেকে মানুষের বিশ্বাস এভাবে উঠে যায়, তখন একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়, তাই না? আর সেই ফাঁকা জায়গাটা দখল করে নেয় আরও ভয়ঙ্কর একটা জিনিস, তথ্য সন্ত্রাস। এই তথ্য সন্ত্রাস বা ইনফরমেশন টেরোরিজম শব্দটা হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে। সহজ ভাষায় এটা হলো তথ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করা। এর উদ্দেশ্য কিন্তু সঠিক তথ্য দেয়া না, বরং ভুল বা বিকৃত তথ্য ছড়িয়ে দিয়ে সমাজে ভয়, বিভেদ আর ঘৃণা তৈরি করা। পার্থক্যটা একদম সাদাকালো। একদিকে আছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, যার লক্ষ্য হল মানুষকে সত্য জানানো, আর ঠিক তার উল্টো দিকে আছে তথ্য সন্ত্রাস, যার একমাত্র লক্ষ্য হল প্রোপাগ্যান্ডা ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরি করা। আর এই অস্ত্রটা যে বেশ কৌশল করেই ব্যবহার করা হয়েছে, তারও প্রমাণ আছে।
সোর্সগুলো বলছে বিগত সরকারের সময়টাতে প্রায় নির্দিষ্ট কিছু গ্রুপকে টার্গেট করা হতো, যেমন ধরুন আলিমোলামা, বিভিন্ন ইসলামী সংগঠন বা রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে একতরফা প্রচারণা চালানো হতো। উদ্দেশ্য ছিল একটাই, তাদের চরিত্র হনন করা এবং নিজেদের পক্ষে একটা জনমত তৈরি করা। আচ্ছা, অনেক তো পেছনের কথা হলো, এবার একটু বর্তমান আর ভবিষ্যতের দিকে তাকানো যাক। ২০২৪ সালের জুলাই আগস্টের ক্ষমতার পালাবদলের পর গণমাধ্যমের চিত্রটা এখন ঠিক কেমন? একটা আশার আলো কিন্তু দেখা যাচ্ছে। ক্ষমতার বালাবদলের পর আমরা দেখছি কিছু কিছু গণমাধ্যম আবারও কিছুটা সাহসী হয়ে উঠছে। সমালোচনামূলক রিপোর্ট ছাপা হচ্ছে, এমনকি রাজনৈতিক কার্টুনও ফিরে আসছে। কিন্তু এতদিনের যে ভয়ের সংস্কৃতি, সেটা তো আর একদিনে চলে যাওয়ার নয়, এর রেশ এখনও রয়ে গেছে। এ প্রসঙ্গে নিউ এজের সিনিয়র সাংবাদিক ফয়েজ আহমেদের একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলছেন, সাংবাদিকতা আর সাংবাদিককে এক করে দেখলে চলবে না। হ্যাঁ, কিছু ব্যক্তির হয়তো বিচ্যুতি ছিল, তারা হয়তো আপোস করেছেন, কিন্তু সেই অন্ধকার সময়েও এই সাংবাদিকতা পেশাটার কারণেই কিন্তু বড় বড় সব দুর্নীতির খবর আমরা জানতে পেরেছিলাম। তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? সোর্সগুলো বলছে এখানে কয়েকটা ধাপে কাজ করতে হবে। প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা হল একটা অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, অপতথ্যের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করতে হবে। ফ্যাক্ট চেকিং টিম বানানো, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া। আর সবশেষে এই পেশায় সৎ, নির্ভীক এবং নীতিবান মানুষদের আসার পথটা সহজ করতে হবে। তো সব মিলিয়ে আমরা একটা বিরাট চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছি। আস্থা জিনিসটা কাঁচের মতো, একবার ভাঙলে জোড়া লাগানো খুব কঠিন। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, বাংলাদেশের গণমাধ্যম কি পারবে এই ভাঙা কাঁচ জোড়া লাগিয়ে আবারও সমাজের আয়না হিসেবে নিজের সম্মান ফিরে পেতে? এর উত্তরটা হয়তো সময় বলে দেবে।